জুয়েলারি দোকান থেকে আমার কাছে ফোন আসায় আমি কিঞ্চিত বিরক্ত হয়েছি, কিন্তু ফোন করার কারণ শুনে আমি বিস্মিত। তারা খুব ভদ্রভাবে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে, স্যার, আপনি 2 বছর আগে আমাদের কাছ থেকে একটা ডায়মন্ডের রিং কিনেছিলেন। আমি ভীষণ বিরক্ত হয়ে উত্তর দিয়েছি, ভাই, এত কিছু আমার মনে নেই। কেন ফোন দিয়েছেন? রিং কিনে কি কোনো অপরাধ করেছি? আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আজকে সেই রিং এবং রিসিট নিয়ে একজন আমাদের দোকানে এসেছিলেন। তিনি সেটা আমাদের কাছে বিক্রি করতে চাচ্ছেন, আমাদের বাইব্যাক অফারটা নিতে যাচ্ছেন। কিন্তু যেহেতু ক্যাশ মেমোতে আপনার নাম এবং ফোন নম্বর লেখা, তাই আমরা আপনাকে ফোন করে নিশ্চিত হতে চাচ্ছি যে এ ব্যাপারে আপনি অবগত আছেন কি না। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম, কেননা এটা আমাদের এঙ্গেজমেন্ট রিং। তাহলে কি তিশা এই রিংটি দোকানে নিয়ে গিয়েছে বিক্রি করার জন্য? এছাড়া আমি কখনো কোনো রিং কিনিনি এবং এই রিং হারানো গিয়েছে এটাও শুনিনি। কিন্তু তিশা এমন একটা কাজ কেন করবে? তার হঠাৎ টাকার এমন কি দরকার পড়ল? নাকি এই রিংও হারিয়ে ফেলেছে এবং অন্য কেউ দোকানে নিয়ে গিয়েছে? আমি দোকানদারকে বললাম, দেখুন, আমি আসলে এখন বলতে পারছি না। আপনাদের নাম্বার আমি সেভ করে রাখলাম, পরে জানাবো। জি স্যার, একটু দ্রুত জানিয়েন, কেননা ওনার সম্ভবত এটা বিক্রি করার তাড়া আছে। আমার সঙ্গে তিশার সম্পর্ক খুব ভালো, যদিও আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু আমাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া রয়েছে। কিন্তু আমাকে না জানিয়ে আমাদের এঙ্গেজমেন্ট রিং কেন বিক্রি করতে চাইছে? আর যদি সেটা হারিয়ে থাকে, তাহলে ও কেন আমাকে জানাবে না? আমি 7-5 ভেবে ভেবে কুল পেলাম না। সেদিন আমার কলিগ জাহিদ ভাইয়ের সঙ্গে তার বউ এর ছাড়াছাড়ি হয়ে গেল, অথচ আমরা সবাই ওনাদের খুব সুখী যুগল ভাবতাম। হাসিমাখা ছবি নিয়ে ওনাদের ফেসবুক ভরা থাকতো, অথচ গতকাল শুনি ওনারা অনেক দিন ধরে সেপারেশনে আছেন। এই কথা এতদিন পর অফিসে প্রকাশিত হয়েছে। জাহিদ ভাই আমাকে ডেকে বললেন, বুঝছেন ভাই, জীবনটা একটা রঙ্গমঞ্চ, বলতে পারেন নাট্যমঞ্চ। এখানে সারাক্ষণ মানুষ অভিনয় করে। যেই আপনি চরিত্র থেকে বের হয়েছেন, সেই আপনি নাটক থেকে আউট, একেবারেই আউট। তাই কখনো অভিনয় থেকে বের হবেন না, একদমই না। যে যত সুন্দর অভিনয় করতে পারে সে তত সুখী। সেদিনের ঘটনার পর থেকে সংসার জীবন নিয়ে আমার মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে। আমাদের একটাই ছেলে, বয়স মাত্র 1 বছর। আমি যেভাবে আমার বাবা মায়ের আদর স্নেহে বড় হয়েছি, ও কি আসলে সেভাবে বড় হতে পারবে? আজ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরলাম। আমাকে দেখে তিশা একটু হতচকিয়ে গেল, বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আজ এত তাড়াতাড়ি? শরীর খারাপ? শরীরটা ক্লান্ত লাগছিল দেখে তাড়াতাড়ি চলে আসলাম। আদিয়ান কি করছে? কি আর করবে, শুয়ে শুয়ে গান গাইছে, করছে। ও নিজেই এক ধরনের গান বানিয়ে গান গায়, সেই গানের কথা ও শুধু বোঝে। তিশা হাসছে, ওর হাসি থেকে আমার মন ভালো হয়ে গেল। এমন মিষ্টি হাসির মেয়ে নিশ্চয়ই অন্য কিছু নিয়ে ভাবছে না, কিন্তু মাথা থেকে এটা বের করতে পারছি না। কি এমন হলো যে তিশাকে তার এঙ্গেজমেন্ট রিং বিক্রি করতে হবে? এমন কি হতে পারে? ওর জীবনে কোনো প্রেম ছিল, সেই প্রেমিক ওর জীবনে ফিরে এসেছে? তিশা আমাকে রেখে ওই ছেলের সাথে চলে যাবে, কিংবা সেই ছেলেকে কোনো সাহায্য করতে চাইছে? কিন্তু আমার বেতনের সব টাকা তো আমি আলমারির ড্রয়ারে রাখি, সেখানে লাখের কাছাকাছি টাকা থাকে এবং সেই ড্রয়ারের চাবি ওর কাছেই থাকে। আমি ফ্রেশ হয়ে ঠিক করেছি এত হাইপোথিসিস রেখে লাভ নেই। আমার আসলে ওকে সরাসরি জিজ্ঞেস করা উচিত। এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে আমার এখন নিজের শরীরই খারাপ লাগছে। ডিনার করে ছেলের দুই পাশে দুজন বসেছি। আমি তিশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি আজকে জুয়েলারি শপে আমাদের এঙ্গেজমেন্ট রিং বিক্রি করতে গিয়েছিলে? আমি খেয়াল করলাম ওর মুখ পুরো সাদা হয়ে গেল। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমার পিছনে লোক লাগিয়ে রেখেছো? আমি এবার সত্যি ভয় পেলাম। এক অজানা আশঙ্কায় আমার মন কেঁপে উঠল। বিরক্ত হয়ে বললাম, তুমি কিসের জন্য এঙ্গেজমেন্ট রিং চুরি করে বিক্রি করতে যাবে? সেই প্রশ্নের উত্তর না দিয়ে তুমি বরং আমাকে বলছো আমি তোমাকে বিশ্বাস করি কি না। তুমি ভারী অদ্ভুত মানুষ তো। তুমি কি আমাকে চোর বলতে চাচ্ছ? এটা তো এক ধরনের চুরি, তাই নয় কি? এই রিং আমি তোমায় দিয়েছি, এটা আমাদের বিয়ের একটা গুরুত্বপূর্ণ স্মৃতি।
তুমি সেটা কার জন্য বিক্রি করতে চাইছো? কোনো পুরাতন প্রেমিকের জন্য? তিশা আমার সামনে থেকে চলে গেল। আমি বেশ অনেক সময় ধরে ছেলের কাছে বসে রইলাম। আসলেই কি তিশা এমন কাজ করেছে? আমি কোনো কিছু চেক না করেই এত বড় একটা ব্লেম ওকে দিয়ে দিলাম। এটা আমার মোটেই ঠিক হয়নি। ছেলেকে কোলে নিয়ে বারান্দায় গিয়ে দেখি ও আকাশের দিকে তাকিয়ে আছে এবং কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে। আমার নিজের মনটাও হু হু করে উঠল। গত 2 বছরে ও আমার যথেষ্ট যত্ন করেছে, ভালোবাসা দিয়েছে, আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমি অনেক দিন অভিমান করেছিলাম, কিন্তু প্রতিবারই ও এসে আমার রাগ ভাঙিয়েছে। এর মধ্যে বেশ কয়েকবার আমি অসুস্থও হয়েছি, প্রতিবার ও আমার পাশে ছিল। আর আজ সেই মেয়েটিকে আমি দুঃখ দিলাম, কষ্ট দিলাম। আমি তিশার মাথায় হাত রেখে বললাম, আমি এভাবে বলতে চাইনি, আমি দুঃখিত। না, তোমার দুঃখিত হওয়ার কিছু নেই। আসলে আমি দুঃখিত। মানে কি, তুমি কি সত্যি রিং বিক্রি করতে চেয়েছো? তিশা হাউমাউ করে কান্না শুরু করলো, ফুপিয়ে ফুপিয়ে বলছে, আমার বাবা বেশ অসুস্থ। আজকে মা ফোন দিয়েছিল, আমার ভাইয়ারা কোনো হেল্প করছে না, বাবার কিছু টেস্ট করানো দরকার, কিন্তু ঘরে টাকা নেই। আমাকে বলল আমি কিছু টাকা ধার দিতে পারি কি না। আমার তখন মাথা ঠিক ছিল না, ভাবলাম আমার এঙ্গেজমেন্ট রিংটা বিক্রি করে দেই, তাই দিয়ে মাকে কিছু টাকা পাঠাতে চেয়েছিলাম। তিশাকে আমি জড়িয়ে ধরে বললাম, আমি যে আমার বেতনের টাকা আলমারির ডয়ারে রাখি, সেটা কি তুমি জানো না? তুমি তো ইচ্ছে করলে সেখান থেকেই নিতে পারতে, তোমার রিং কেন বিক্রি করতে হবে? তিশা আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কখনো আমাকে বলেছো আমি সেই টাকা আমার নিজের জন্য খরচ করতে পারি? আমি যতবার টাকা নিয়েছি ততবার তোমাকে আমি হিসেব দিয়েছি। তুমি আমাকে বলেছো সেটা খাতায় লিখে রাখতে। এই টাকা যদি আমার বাবার জন্য নিতাম, তারপর তোমাকে হিসেব দিতাম কিভাবে? আমার বাবা মাকে আমি তোমার কাছে ছোট করতে পারবো না। আমি তিশার চোখের পানি মুছে দিতে দিতে বললাম, জানো, আসলে আগে বিয়ে করিনি দেখে আমার কোনো অভিজ্ঞতা নেই। আগে বিয়ে করা থাকলে এই সমস্যা হতো না। আমি আসলে ওইখানে টাকা রাখি এই জন্য যেন বিনা দ্বিধায় তুমি সেখান থেকে টাকা নিতে পারো। তুমি এত পড়াশোনা করার পরও যে আমাদের ছেলের জন্য বাসায় রয়েছো, এটাই তো আমার জন্য অনেক বড় কিছু। শুধু তাই নয়, তুমি যদি পড়াশোনা না জানাও থাকতে, তবুও সংসারে দেখাশোনা করে তুমি যে অনেক বড় কাজ করছো, তার জন্য হলো আমার বেতনের উপর তোমার পূর্ণ অধিকার রয়েছে। সেখান থেকে এমনকি আমার সঞ্চয় থেকেও তুমি তোমার ইচ্ছে মতো খরচ করতে পারো, যার কোনো জবাবদিহিতা তোমার আমাকে কখনোই দিতে হবে না। তাই তো আমি আমাদের অ্যাকাউন্টে ডেবিট কার্ড তোমায় দিয়ে রেখেছি। আমি আমার মাকে দেখেছি যে আমার নানা কিংবা মামাদের সাহায্য করতে পারতেন না দেখে ভীষণ কাঁদতেন, নিজের ইচ্ছে মতো আমাদের দিতে পারতেন না দেখেও কাঁদতেন। সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বউ যা খুশি যেভাবে খুশি আমার ইনকামের মধ্যে সে খরচ করতে পারবে, যার জন্য আমি তাকে কখনোই প্রশ্ন করব না। কিন্তু এই কথাটি তোমাকে কখনোই বলা হয়নি। তিশার চোখের জলে আমারও বুকের আস্থিন ভিজে যাচ্ছে। আমি তার পিঠে হাত বুলাতে বুলাতে বললাম, শোনো মেয়ে, তোমার ইচ্ছে মতো তুমি খরচ করবে, এখানে তোমাকে জিজ্ঞেস করার কোনো কিছু নেই। কার পিছনে খরচ করবে সেটাও তোমার চয়েস। আমার ইনকাম যতটুকু আমার ঠিক ততটুকুই তোমার। এখন রেডি হও, আমরা বের হই। তোমার বাবাকে নিয়ে যে টেস্ট করাতে যেতে হবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।